বিভিন্ন দেশে বাঙালিরা যেখানে যেখানে ছড়িয়ে আছেন তাদের মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড গত কয়েক বছর ধরে সেই চেষ্টা করছে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু প্রতি বছর একবার আন্তর্জাতিক সম্মেলন হয়। এবারেরটা আমাদের পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন। 6, 7, 8 3 দিন ধরে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা চলবে। আজকে তার সূচনা হয়েছে 12টাতে। আমাদের সাহিত্য নিয়ে যেমন আলোচনা আছে, আইন নিয়ে আছে, অন্যান্য বিষয় নিয়েও অনেক আলোচনা হবে, কিন্তু একটা বড় অংশ জুড়ে আছে স্বাস্থ্য নিয়ে আলোচনা। সেই স্বাস্থ্য নিয়ে আলোচনা আমাদের 3 দিনই হবে। আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে সেটা দুটো ভাগ আছে, একটা প্রস্টেট সার্জারি অ্যান্ড বিয়ন্ড, আর একটা হচ্ছে হোয়াট অল ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউরোলজি। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর শিবাজি বসু। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। প্রথিতযশা চিকিৎসক। তিনি ফর্টিস হসপিটালের ডাইরেক্টর অফ ইউরোলজি এবং প্রেসিডেন্টস গোল্ড মেডেল পেয়েছেন 2013 সালে। উনি প্রথম আলোচনার সূচনা করবেন হোয়াট অল ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউরোলজি দিয়ে। তারপরে উপস্থিত আছেন আমাদের সঙ্গে ডক্টর R.K. গোপালকৃষ্ণ। তিনিও ডাইরেক্টর অফ ইউরোলজি, ফর্টিস হসপিটাল এবং কিডনি ইনস্টিটিউটের ইউরো অঙ্কোলজিস্ট। পরের অংশটা প্রস্টেট সার্জারি এবং বিয়ন্ড, এই নিয়ে তিনি আলোচনা করবেন। প্রথমে আমি ডক্টর শিবাজি বসুকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, ডক্টর গোপালকৃষ্ণ, আপনাকেও স্টেজে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার, স্বাগত এই পঞ্চম অধিবেশন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড। এনারা মানে আমরা সবাই, আপনি আমি সবাই মিলে চেষ্টা করছি যে প্রায় 172টা কেন্দ্রের যেখানে বাংলাভাষী বাংলা মননে যাদের আছে তাদের একসঙ্গে করে একটা সমন্বয় করার চেষ্টা করছি। এবং এইটা তার একটা প্ল্যাটফর্ম থেকে আমরা করছি। আমরা এই স্বাস্থ্যের এই ব্যাপারটাতে ইউরোলজি জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তাতে দুটো ভাগে আমি ভাগ করেছি আর কি। আমি যেটা বলবো, এটা যেহেতু বাংলা সম্মেলন, সে বাংলায় বলা উচিত পুরোটা, কিন্তু মেডিকেল সায়েন্সে সেরকমভাবে তো হয়নি যে সব কিছুই তার একটা বাংলা ভাষায় তারপরে প্রয়োগ হিসাবে যায়। কাজে ইংরেজি বাংলা মিলিয়ে হবে, যে সেগুলো আপনারা পরে যে আলোচনাগুলো হবে বা প্রশ্নগুলো, আপনারা তাতে আমাদের প্রশ্নগুলো করতেই পারেন। আমি যেটা প্রথমে করব সেটা একটা সামগ্রিকভাবে ইউরোলজি জিনিসটা কী এবং সেটার মধ্যে কী কী জিনিসগুলো দিলে আপনি সাবধান হবেন, কী কী সিমটম বা কী দেখলে আপনি ডাক্তারের কাছে যাবেন এবং আপনি এটা নিয়ে চিন্তিত হবেন, সেটা নিয়ে বলব। তার মধ্যে কয়েকটা জিনিসের ক্যান্সারের আমি ছুঁয়ে যাব, কিন্তু আসল লোকের কাছে মেনলি যদি জানতে চাই সেটা হচ্ছে প্রস্টেট কী হবে, কোথায় আমরা ছিলাম প্রস্টেট অপারেশন কেটে, আর এখন না কেটে এখন তার থেকেও আরও উন্নততর হচ্ছে, সেইগুলো অনেকটা গভীর আলোচনার ব্যাপারে। সেটা ডক্টর গোপালকৃষ্ণন আর ইউরো অঙ্কোলজিস্ট, উনি এটার ব্যাপারে খুবই সিদ্ধহস্ত। উনি অনেক কেস করেছেন এবং নতুন জিনিসগুলো উনি ওইটার উপরে ছোবেন। প্রস্টেট ক্যান্সার, তার প্রতিষেধক, তার কিভাবে কি চিকিৎসা করা যায় সেই জিনিসটা। কাজে আমার বক্তব্যের মধ্যে আমি প্রস্টেট ক্যান্সারটা একটু আলাদা করে রাখবো, তাহলে দুটো যদি একসঙ্গে হয়ে যায় তাহলে ঠিক ভালোভাবে যাবে না। যে একজন প্রস্টেটের বা ইউরোলজি কোনো কিছু গণ্ডগোল যদি আমরা সন্দেহ করি, তার এই জিনিসগুলো আমি একটা সংখ্যা দিয়েছি। যেমন রাত্রিবেলা ওঠা, এগুলো আপনারা সবাই জানেন, একটু মিলিয়ে নেবেন। রাত্রিবেলা ওঠা, প্রস্রাব পেলে দৌড়াতে হয়, যেতে যেতে কাপড় চোপড়ে হয়ে যায়, গেলে আবার শুরু হয় না, আটকে হয়, থেমে হয়, এবং করার পরে মনে হয় যে আবার রয়ে গেল। এইগুলো কিন্তু কমন সিমটম ছেলেদের, বিশেষ করে। মেয়েদের হচ্ছে হয় না তা না, মেয়েদের তার প্রস্টেট হয় না, কিন্তু ইউরোলজি
লাস্টে খুব অ্যাডভান্স স্টেজে রাত্রে যখন বিছানায় পেচ্ছাপ হয় সেটা অলরেডি খুব অ্যাডভান্স। ইউরিনে যখন ব্লাড যায় রক্ত প্রস্রাবের সাথে, তখন কিন্তু আমাদের ভাবার কিছু নেই, ও দৌড়ে আপনি ডাক্তারের কাছে যাবেন আমরা জানি। আগেরগুলো নিয়ে সমস্যা হয়, আচ্ছা দেখি না কী হয়, তারপরে ইউরিনে আটকে গেলে সেও আপনি ডাক্তারের কাছে যাবেন। কতগুলো ইনভেস্টিগেশন করা উচিত, যেমন সব জায়গায় পাওয়া যায়, প্রত্যেকটা গ্রামেও পাওয়া যায় একটা ব্লাড সুগার, এই ক্রিয়েটিন আর পিএসএ বলে একটা জিনিস, যেটা ডক্টর কৃষ্ণন পরে বলবেন, এবং আলট্রাসাউন্ড যেটা হয় ইউরিন জমে আছে কিনা, আর ফ্লো টেস্ট। এইগুলো চারটে করলে আপনি বুঝবেন যে ভেতরে প্রস্টেট গজাচ্ছে কিনা, এবং গজালেও সেটা চিকিৎসার মতো হয়ে আসছে কিনা। প্রস্টেট আমরা যখন ডাক্তারি পড়েছি তখন এই 70-এর সালে, তখন বেশিরভাগই কেটে অপারেশন হতো প্রস্টেট, এবং লোকে বলতো যে উইল করে তুমি যাও, কারণ ফিরে আসতেও পারো নাও আসতে পারো। সেদিন চলে গেছে। এখন শুধু যে কাটাটা বন্ধ হয়ে গেছে তা না, লেজার এসছে এবং তারপরে অনেক বড় সার্জারি এসছে, যেটাতে এখন কাটাকুটির কোনো প্রশ্নই থাকে না। রক্তটাই হচ্ছে সবচেয়ে ভয় লাগে আমাদের। রক্তটা যদি আপনি ইগনোর করেন, ইউরিনের রক্ত, সেটা কিন্তু নানানবিধভাবে আপনাকে ক্ষতি করতে পারে, এবং সেটা করতে হলে এই রক্তটা আপনাকে নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। রক্তটা কিসে বেরোয়? মেনলি ব্লাডারে একটা ক্যান্সার হলে বেরোয়, কিডনিতে ক্যান্সার হলে বেরোয়, কিডনিতে স্টোন হলে বেরোয়, এমনকি টিবি, কিডনিতে যদি টিবি হয় তাতেও রক্ত বেরোতে পারে। আমি একটু ছোট্ট করে ছুঁয়ে যাচ্ছি সব কটাই, যেটা আপনাদের মনের মধ্যে ঘোরে যে ব্লাডার টিউমারটা কী জিনিস। ব্লাডার টিউমারটা, ব্লাডার তো একটা ছোট বলের মতো, সেই বলটার মধ্যে আপনি ধরে রাখুন একটা পেঁয়াজের মতো, তার অনেকগুলো খোলা থাকে, অনেকগুলো লেয়ার থাকে। তা সেটাতে এই আলট্রাসাউন্ড করে ধরে পাওয়া যায়, সিটি স্ক্যান করে সেটাকে আরেকটু পারা যায়, এবং টিউআর বিটি যেটাকে বলে মিনিমালি ইনভেসিভ, কাটাকুটি লাগে না, শরীরে কোথাও কাটে না, ইউরিনের প্রস্রাবের রাস্তা দিয়ে সেইগুলো রিমুভ করে দেওয়া হয়, এবং সেটাই একটা মোটামুটি একটা পর্যায়ে চলে যায় যে ভালো থাকবে পেশেন্ট। এইরকমভাবে ব্লাডারটা ধরুন একটা পেঁয়াজের খোসার মতো, তার মধ্যে এক একটা লেয়ারে টিউমারগুলো থাকে। যখন খুব বাইরে বেরিয়ে যায় তখন সেটা জীবনের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়। কেউই আমরা চাইবো না যে এই লেয়ারে আসতে, যাতে করে এইখানেই আমরা এইটাকে কেটে দিয়ে বার করে দিতে পারি, সেটাই আমরা সবাই চাইব। তো এইটা যদি এখন আপনি গেলেন না, বললেন আমার তো 2020 সালে একবার রক্ত পড়েছিল, তারপরেই নেই, তারপরে টেস্টও করার নেই, কিচ্ছু করার নেই। সেই রক্তটা, ব্লাডার টিউমারটা বেড়ে পেঁয়াজের খোলার 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার, 3 নম্বর লেয়ার করে 4 নম্বর লেয়ারে যে গেছে, তখন একদম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তখন কেউ গ্যারান্টি দিতে পারে না যে আপনি একদম ভালো থাকবেন, কিওর হবেন। কাজেই আমরা সেই জন্য ওই আগে যাই। যাই হোক, এখনকার দিনে যেটা হয়েছে, ডক্টর কৃষ্ণনেরা করেন, সেটা হচ্ছে ব্লাডারটাকে তুলে না ফেলে পুরো, যেটা একটা নতুন ব্লাডার আর্টিফিশিয়ালি তৈরি করা হয় পাকস্থলী দিয়ে, কিন্তু সেটা একটা ক্যান্সারের চিকিৎসা। এরকমভাবে এটা হচ্ছে নিউ ব্লাডার নয়, এটা হচ্ছে আগেকার দিনে করা হতো, এখনও করা হয়। সেটা হচ্ছে এখানে থলে নিয়ে যায়, যাতে করে ব্লাডারটা ফেলে দিলে আপদ গেল, তাহলে এত ক্যান্সারের ব্যাপার নেই। তাহলে ইউরিনটা কোথা দিয়ে হবে? এইখান দিয়ে হবে। এখান দিয়ে হলে একটা ব্যাগ দিয়ে ঘুরে বেড়াবে, অফিস যাবেন তারা, কেউ বুঝতেও পারবে না। দেখুন, তিনি অফিস থেকে এসছেন, না জানলে কেউ ধরতেও পারবে না, ঠিক আছে। আর যদি এটা নিয়ে তো আলোচনা করা খুব ব্যাপার নেই, কারণ এটা যদি বাইরে চলে গিয়ে থাকে তখন আর আমাদের এই যে পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, সেটা হয়তো আর কাজে লাগবে না। এর সঙ্গে আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো সব দিতে হবে। দিলে আবার অন্তত 40% পেশেন্ট ভালো থাকবে। ভালো থাকবে মানে আমরা কি করে বলি ভালো থাকবে? 5 বছর ওপরে যদি চলে যায়, ধরে নেবো আমরা সাকসেস। এই কোন লেভেলে গেলে আমি 5 বছর ভালো রাখতে পারবো, এটাই আমাদের দেখতে হয়। এরপরে চলে গেল কিডনি টিউমার। একটা ক্যান্সারের উদাহরণ দিলাম, ব্লাডার টিউমার। কিডনি টিউমার যেটা আছে সেটা হচ্ছে হট করে একটা রক্ত বেরোলো 2-3 দিন, লোকের ব্যথা নেই, কিচ্ছু নেই, তারপরে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল কিডনিতে টিউমার, সিটি স্ক্যান করে দেখা গেল কিডনিতে টিউমার। আর অনেকে আছে সেও রক্তও বেরোলো না, পিঠে ব্যথা। অনেকের আবার আছে এক্সিকিউটিভ হেলথ চেক আপে গিয়ে দেখা গেল কিডনিতে একটা টিউমার।
কিন্তু এইগুলো যদি ধরা পড়ে এগুলো কিন্তু পুরোপুরি কিউরেবল এই অবস্থায়। অথচ যদি আপনি একবার রক্ত পড়লো আপনি বলেন দেখা যাবে পিঠে ব্যথা অথবা স্পন্ডালাইটিস, তাহলে কিন্তু পরে আর আপনাকে সুযোগ নাও দিতে পারে চিকিৎসা। যেটা অপারেশন করে বার করে দেওয়া সেটাই হচ্ছে মেন চিকিৎসা পুরো কিডনিটাকে বার করে দেওয়া। সেটা ওপেন করে হতে পারে, ল্যাপারোস্কোপি করে হতে পারে, অন্য আরও পদ্ধতি আছে যাতে করে কিডনির টিউমারটা বাদ দেয়। কারণ টিউমার যদি বাদ যায় তাহলে আপনি ধরবেন পেশেন্টের টোটাল কিওর হওয়ার চান্স খুব বেশি, যদি না এটা উপেক্ষিত হয় এবং সেটা অনেক দিন ধরে বেড়ে থাকে। আর এখনকার দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে রোবোটিক দিয়ে বা ল্যাপারোস্কোপি দিয়ে আমরা হাফ কিডনি বার করে দিই যদি সম্ভাবনা থাকে, তাহলে যে কিডনিটা পড়ে রইল সেটা কাজ করবে, অর্থাৎ 1.5খানা কিডনি রইল। কাজে আমরা যেটা আবার ফিরে আসছি, একবার ব্লাড এলে কিন্তু আপনি আল্ট্রাসাউন্ডটা করে দরকার হলে কোনো ডাক্তারকে দেখাবেন। আর সিটি স্ক্যানটা এখন খুব চালু হয়ে গেছে এবং সহজলভ্য হয়ে গেছে। তো এই হচ্ছে কিডনি টিউমার দেখতে লাগে। আর এইটা হচ্ছে আমরা অর্ধেক কেটে বার করেছি, এটা রোবোটিক দিয়ে না কেটে 3-4টে ফুটো করে কিডনির হাফ পোর্শন বাদ দেওয়া হয়েছে, বাদবাকি পোর্শনটা রয়ে গেছে এবং কিডনিটার নর্মাল কাজ করছে। এটাকেই বলে নেফ্রন স্পেয়ারিং সার্জারি। এছাড়া অনেক কিছু আরও নতুন এসছে, একদম খুব বয়স্ক মানুষ 90 বছর, অপারেশনের কোনো চান্স নেই, ল্যাপারোস্কোপিরও কোনো চান্স নেই, তারা আমরা এইগুলো দিয়ে ওপর থেকে পুড়িয়ে দিতে পারি কিডনির ছোট্ট টিউমার হলে হয়। আর অ্যাডভান্স যদি হয় তাহলে আমাদের টিউমার যদি, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার, ব্লাডার টিউমার অ্যাডভান্স হলে আমরা বার করে নিতে পারি, তার চেষ্টা করতে পারি। কিডনি টিউমার অ্যাডভান্স হয়ে গেলে খুব বেশি নেই আমাদের কাছে চিকিৎসা, যেগুলো আছে খুব ব্যয় সাপেক্ষ, ইমিউনোথেরাপি যেটাকে বলে। কাজে এই অবস্থায় আমরা যাব না। আসল হচ্ছে কমপ্লিট ক্লিয়ারেন্স। প্রথম ধাক্কায় বেড়াল মেরে দিলে ব্যাস, তাহলে ধরে রাখবেন আপনি তো 20 বছর ভালো আছেন। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে স্টোন, যেটাই বোঝে রক্ত পড়ে। স্টোনটা তো ব্যথার জন্যই আমরা বিখ্যাত বা কুখ্যাত, কিন্তু স্টোনেও রক্ত পড়ে। যে স্টোন যখন নামতে চায় ওপর থেকে কিডনি থেকে, তখন আঁচড় কাটে। আঁচড় যখন কাটে সেই আঁচড়টা থেকে রক্তটা ক্ষয়ে ক্ষয়ে পড়ে, কয়েক ড্রপ হতে পারে বা অনেকক্ষণ ধরে হতে পারে, কিন্তু আসল হচ্ছে রক্ত পড়া। এবং তখনই একটা সোনোগ্রাফি করে দেখা গেল স্টোন। এখনকার দিনে সিটিতে আরও ডেফিনিট হয়ে গেল না একটা স্টোন। এই স্টোন যখন বেরোয় তখন এইরকমভাবে আল্ট্রাসাউন্ডে দেখা যায় এবং কিডনিটা ফুলে যায়। ফুলে যেতে 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 তখনও যদি আপনি নজর না দেন এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে কিডনিটা। আর এটা হচ্ছে প্লেন এক্সরেতে এত বড় স্টোন, এটা আজকের তো না, 3-4 বছর ধরে হয়েছে। এখন তো কাটা হয় না, সবই আমাদের এখানে ওপেন সার্জারি যেটা হয় আগেকার দিনে হতো, এখনও যে চলে গেছে বাদ গেছে তা না, কিন্তু এখন এত বেশি নানান রকম এর অল্টারনেটিভ এসছে যে ওপেন সার্জারিটা করতেই হয় না। তাহলে কি এসডাব্লিউ মানে কি লিথোট্রিপসি, আপনারা অনেকের নাম শুনেছেন। এটাও আস্তে 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 পিছনের দিকে চলে যাচ্ছে, কারণ খুব ছোটো স্টোন না হলে লিথোট্রিপসি হয় না। যেটা আছে সেটা হচ্ছে এইটা পিসিএনএল মানে পারকিউটনেস নেফ্রোলিথোট্রিপসি। এটা একটা ফুটো করে ভেতর থেকে ভেঙে পাথরটাকে বার করে আনা। কাজে একটা ফুটোই থাকবে, কিডনির কোনো ক্ষতি হবে না। দুদিন মতো হসপিটালে থাকতে হয়, 4-5 দিন আবার কাজে কর্মে জয়েন করতে হয়। কিন্তু আসল হচ্ছে পুরো কিডনি গোটা বেরিয়ে যায় স্টোনটা। আর এইটা হচ্ছে এখন আরও বেশি উন্নত হয়েছে যে নিচের থেকে পাইপ ঢুকিয়ে স্টোনটাকে লেজার দিয়ে ভাঙা হয়। আর আরও খুব বড় কেস হলে ল্যাপারোস্কোপি করে তার স্টোনটাকে বার করে দেওয়া হয়। এইটা হচ্ছে লিথোট্রিপসি। এইখানে শোয়ানো হয়, শুয়ে এইখান থেকে একটা শকওয়েভ যায়, শকওয়েভ গিয়ে এমনভাবে করা হয় সে গিয়ে শকওয়েভটা গিয়ে ওই স্টোনের ওপর পড়ে, স্টোনটা করলে স্টোনটা গুঁড়ো হয়ে যায়, গুঁড়ো হয়ে পেশেন্ট নিজেই পাস করে স্টোনটা। আর এইটা হচ্ছে পিসিএনএল যেটা বলেছিলাম, ফুটো করে বার করে আনা হয়। এটা ডেভেলপিং কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য খরচা কম, সবচেয়ে ভালো এবং সবচেয়ে হয়। এইবারে কতগুলো জিনিস প্রশ্ন, স্টোন তো গেল, বার তো করলেন, এবার স্টোন হবে না সেটা কী করে জানবো? একটা হচ্ছে জল কম খেলে তো স্টোন হয়। আপনাকে দেখতে হবে বাড়িতে ফ্যামিলিতে কারো স্টোন আছে কিনা,
সেটা হলে তাদের স্টোন হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর, জল কম খাওয়া হয়, ঘামে, গরমকালে বিশেষ করে যখন ঘামে তখন যদি জল না খান তখন স্টোন তৈরি হয়। ওই জন্য গ্রীষ্মকালে স্টোনটা বেশি হয় এবং রাত্রির দিকে স্টোন তৈরি হয় বেশি। আর এই কতগুলো আমি একটু লিস্ট করে দিয়ে যাচ্ছি, কোনটা কোনটা আপনি অ্যাভয়েড করবেন। মনে মনে আপনি ভাবতে থাকুন কোনটা আমার ভালো লাগে, তাহলে সেগুলো বাদ দেবেন। যেমন চকলেট অনেকেরই ভালো লাগে, এগুলো সব ফুড টু অ্যাভয়েড। হ্যাঁ, তারপরে ধরুন এই যে কলিফ্লাওয়ার, ফুলকপি, রেড মিট, এগুলোর মধ্যে পিউরিন থাকে, ইউরিক অ্যাসিড থাকে। তারপরে ধরুন শসা, টমেটো, পালং শাক, এগুলোর মধ্যে নানান রকম অক্সালেট থাকে, এগুলো সব বাদ দেওয়া উচিত। বেগুন, মাশরুম, কাজু, কুমড়ো, এইটা ইম্পর্টেন্ট। অনেকে আমরা ভাবি না যে অ্যান্টাসিড যদি বেশি খাওয়া হয় সেটা একটা স্টোনের পক্ষে শুধু না, কিডনির পক্ষে ক্ষতিকর হয়ে যায় অনেক সময়। সেই জন্য আমি মনের আনন্দে অ্যান্টাসিড গিলছি, এটা না করাই ভালো। আর যেগুলো খাওয়া উচিত, কেন, সেগুলো স্টোনকে ডেটারেন্ট করে। যেমন ডাব, তারপরে আমন্ডস, ক্যারটস, করেলা, আর সবচেয়ে জিনিসটা আমরা আনারস, কলা। আর আমি আমার সব পেশেন্টদের বলি, যাদের স্টোন একবার হয়েছিল, সকালবেলা উঠে 1 গ্লাস জলে একটা লেবু চিপে একটু মধু দিয়ে, ওই লেবু, পাতি লেবু হচ্ছে ডেটারেন্ট, ওর যে সাইট্রেট আছে সেটা স্টোনকে একসঙ্গে হতে দেয় না, স্টোনের গুঁড়োই রয়ে যায় তখন। এই যে পাতি লেবুটার কথা বলেছিলাম না, সাইট্রেট। আর এই গেল স্টোনের কথা। হ্যাঁ, এটা বললাম যে ভেবে নেন। ইয়াং ছেলেদের কাছে ওই প্রথমেই কফিটা নিলে আতকে ওঠে, সে কি চকলেট খাবো না, কফি খাবো না, এগুলো। আর আমরা আতকে উঠি, সে কি বেগুন খাবো না। এই আরেকটা জিনিসের আমরা এই সুযোগে একটু বলে দিই যে আমাদের মেয়েরা বিশেষ করে গ্রামে গঞ্জে, আরবান কান্ট্রিতে, শহরেও, তারা চোখের জলে নাকের জলে এক হয়ে যায়, সবসময় পেচ্ছাপটা পড়ে যাচ্ছে, কিন্তু বলতে চায় না, লজ্জায় বলতে চায় না যে পেচ্ছাপ যেতে যেতে পড়ে যায়, অনেকের হাঁচি কাশিতে পড়ে যায়। তারা বলে ঠিক আছে বাবা, আমি একটা প্যাড নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু সে তো দরকার নেই। এখনকার দিনের যেসব চিকিৎসা বেরিয়েছে সেটা সম্পূর্ণরূপে ওটাকে নিরাময় করা যায়। সেগুলো নানান রকম স্লিং বসানো হয়, এগুলো একটা মশারির দড়ির মতো জিনিস দিয়ে। আর এছাড়াই সবকটা যে আলোচনা করলাম, এই ল্যাপ্রোস্কোপি ইউরোলজি এখনকার দিনে একটা বিরাট খবর। সেটারই আরও অ্যাডভান্সমেন্ট হচ্ছে রোবোটিক। ল্যাপ্রোস্কোপি ইউরোলজিতে না কেটে কিন্তু কাটার যে উপকারিতা, কাটার যে কেটে করার যে টেকনিক, সেগুলো ল্যাপ্রোস্কোপিতে ফলো করা হয়। এমন নয় যে এটা কিছু আলাদা, কিন্তু রোবোটিক আসাতে এটা আরও প্রিসিশন হয়েছে। আর রোবোটিক দিয়ে এগুলো আমরা সব করতে পারি। এই রোবটের একটা চেহারা দেখালাম, যেটা ফোর্টিসে আছে, ওটা রোবোটিক রেগুলার হয়। সব করার পরে একটা, যেরকম গান যখন গায় যারা, তাদের ওই কম্পোজার আর লিরিসিস্টের কথা কেউ বলে না, কিন্তু সেটা না হলে তো গান হয় না। তেমনি আমাদের এখানে ইউরোলজি এতটা উন্নতি করেছে, এত সব করেছে, তার জন্য অ্যানাস্থেসিস তাদের জন্য অনেকটা দায়ী। যে কোনো পেশেন্ট যে কোনো রকম খারাপ আছে, যেটাতে আগে বলতাম তোমার বাবা কিছু হবে না, তাদের এখন সবসময় আমরা নিয়ে নিই, কোলে তুলে নিয়ে অ্যানাস্থেসিয়া দিয়ে দিই। নমস্কার। শেষে যদি প্রশ্ন থাকে বলবেন। আমার নাম ডক্টর আকে গোপালকৃষ্ণন। আপনারা নিশ্চয়ই আমার নাম শুনে বুঝতে পেরেছেন যে আমি ফ্রম তামিলনাড়ু। তাহলে আমি এখানে কি করে পৌঁছলাম? এবং তার একটু হিস্ট্রি বলি। আমার পড়াশোনা হয়েছে এখানে ক্যালকাটা মেডিকেল কলেজ। এই বছর 190 বছর পূরণ করলো। ওল্ডেস্ট মেডিকেল কলেজ অফ বেঙ্গল, ওল্ডেস্ট মেডিকেল কলেজ ইন এশিয়া। এবং সেখানে আমার আর শিবানীদা আমাদের আলাদা কীভাবে হলো সেটাও বলি, কেন দ্যাট ইজ এখানে আমি একটা কথা বলবো, ইংলিশ এবং বাংলার মধ্যে কিন্তু আমাদের ট্রান্সলেশন করতে হবে। কেন কিছু কিছু কথা বাংলায় বেটার বোঝানো যায়, কিছু কিছু কথা ইংরেজিতে বোঝানো। যেমন কফি, স্টারবাকস কফি, আপনি দেখবেন স্টারবাকস কফি তলায় বাংলায় লেখা আছে স্টারবাকস। স্টারবাকস আর স্টারবাকস
1987 সালে আমি ছিলাম মেডিকেল কলেজে 3rd ইয়ার স্টুডেন্ট। তখন ডক্টর বাসু বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে ফিরে এসেছেন ওনার মডার্ন ইউরোলজির যন্ত্রপাতি নিয়ে। সেইটা একটা ইরা, কেন তার আগে প্রস্টেটের চিকিৎসা একটা অন্যভাবে করা হতো, সেটা নিয়ে আমরা সবাই ভয় পেতাম। তারপরে ওনারা এলেন, যন্ত্রপাতি তখন এখানে ইন্ডিয়াতে পাওয়া যেত না, তো ন্যাচারালি ইংল্যান্ড থেকে নিয়ে আসতে হলো মডার্ন এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট। এন্ডোস্কোপি মানে কি, ইউরিন প্যাসেজ দিয়ে, তার আগে সবকিছু কেটে করা হতো প্রস্টেট অপারেশন। তো ওই সময় থেকে ডক্টর বাসু ওনারা স্টার্ট করলেন মেডিকেল কলেজে এন্ডোস্কোপিক সার্জারি, এবং সেটা একটা ট্রানজিশন। এই যে প্রস্টেট সার্জারি এন্ড বিয়ন্ড, বিয়ন্ড মানে আমাদের দুদিকেই দেখতে হবে, পেছনে এবং আগে। তো সেটাই এটা নিয়ে আমি কথা বলতে চাই। একটা চেঞ্জ করো। তো আগে ভাবা হতো প্রস্টেট ক্যান্সার ইজ আ ডিজিজ অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং ওয়েস্টার্ন ডায়েট। কেন ওটা বেসিক্যালি প্রস্টেট ক্যান্সারটা আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ এখানে আবিষ্কার হয়েছিল। তো আমরা ভাবতাম যে ওদের খাওয়া দাওয়ার যেরকম, ওদের লাইফস্টাইল, তার জন্য প্রস্টেট ক্যান্সার হয়, এবং ভারতবর্ষে ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার অতটা হয় না। ভারতবর্ষে লাং ক্যান্সার বেশি হয়, স্মোকিং, বিড়ি এগুলো আমাদের পলিউশন এগুলো বেশি করে। তো আমরা ভাবতাম লাং ক্যান্সার ইজ দ্য কমনেস্ট বা হাইয়েস্ট ক্যান্সার। কিন্তু যদি আমরা হিস্ট্রি দেখি, এই যে দেখুন ইজিপশিয়ান মামি, এই মামি ছিল পর্তুগালের একটা ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম। সেই মামির যখন সিটি স্ক্যান করা হলো, দেখা গেল তার মধ্যে কিন্তু প্রস্টেট ক্যান্সারের অনেকগুলো স্পট, এবং এই মামি মারা গেছে 55 বছর বয়সে। হিস্টোরিক্যালি দেখা গেল এই মামি অ্যাকচুয়ালি মারা গেছে প্রস্টেট ক্যান্সারের জন্য। তবে প্রস্টেট ক্যান্সার ওয়েস্টার্ন সিভিলাইজেশন কিংবা ওয়েস্টার্ন ডায়েটের জন্য নয়, এটা প্রায় 2150 বছর পুরনো মামি। তবে সেই সময় থেকে প্রস্টেট ক্যান্সার এবং রোগ রয়েছে। এবং এখন যদি আপনি দেখেন, ভারতবর্ষে প্রস্টেট ক্যান্সার ইজ দ্য কমনেস্ট কজ অফ ক্যান্সার, নট লাং ক্যান্সার। সেটা আমাদের জানার দরকার, এইগুলো আমরা আগে জানতাম না। তো আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু বলি, এবং ইটস রিলেশন টু বেঙ্গল। দেশবন্ধু রাসবিহারী বোস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরা সবাই ফ্রিডম ফাইটার। এদের সবাই কিন্তু প্রস্টেটের সমস্যা ছিল, কিন্তু সেই সময় ওরা দেশভক্তি, দেশ সেবা, ফ্রিডম ফাইটার এই মধ্যে ওরা জড়িয়ে ছিল বলে ওরা নিজের স্বাস্থ্যের দিকে ওরা ধ্যান দিতে পারেনি। সো ওরা সেই সময় তো ওই সময় ওরা ইগনোর করেছে নিজেদের, এবং প্রস্টেট প্রবলেমের তখন চিকিৎসা ঠিক মতন ছিল না। কিছুটা আয়ুর্বেদিক করেছে, কিছুটা গরম সেক দিয়েছে, ইউরিনের জ্বালা করেছে, হয়তো বেশিরভাগ সময় ওরা জেলে কাটিয়েছে। ওখানে তো ডাক্তারের কোনো স্কোপই নেই। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারও কিন্তু প্রস্টেটের সমস্যা হয়েছিল, এবং ওনার ইউরিন আটকে গেছিল। ইউরিন আটকে গিয়ে ক্যাথেটার পড়াতে হলো। তখন দুজন বিখ্যাত ডাক্তার ছিলেন, স্যার নীলরতন সরকার এবং বিধান রায়। ওদের দুজনের মধ্যে ডিসকাশন এবং ডিসকর্ড অফ ওপিনিয়ন ছিল। ওনাকে বলা হয়েছিল আপনার প্রস্টেট বড় হয়েছে, আর ইউরিন আটকে গেছে, ক্যাথেটার পড়ানো হয়েছে, আপনি অপারেশন করিয়ে নিন। কিন্তু অপারেশন উনি ভয়, ন্যাচুরালি সেই সময় প্রস্টেট অপারেশন মানে বিশাল অপারেশন, মানে বাইপাসের মতো বড় অপারেশন। সেই ভয়ে উনি আর অপারেশন করাননি, এবং সেই ক্যাথেটার থেকে 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 ওনার ইনফেকশন হয়ে দ্যাট ওয়াজ দি স্যাড ডিমাইস। যদি উনি আজকে থাকতেন, কিংবা 1987 এর পরে যদি উনি বেঁচে থাকতেন, তাদের মডার্ন ইকুইপমেন্ট দিয়ে ওনার এন্ডোস্কোপিক সার্জারি করা যেত। এই ডিজিজের কি জেমস বন্ড এর পাওয়ার আছে? এই ডিজিজ না হওয়ার? জেমস বন্ডেরও কিন্তু প্রস্টেট ক্যান্সার হয়েছে। আরো আছে দিলীপ কুমার, চকলেট বয় অফ দ্য 1960s, ওনারও কিন্তু প্রস্টেট ক্যান্সার হয়েছে। মনমোহন সিং, রিসেন্টলি ওনারও প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা হয়েছে। আর
নেলসন ম্যান্ডেলা যিনি বলেছিলেন এডুকেশন ইজ দ্য বেস্ট ওয়েপন। রবার্ট ডি নিরো আমরা সবাই জানি, গডফাদার টু ট্যাক্সি ড্রাইভার। ওনার খুব ইন্টারেস্টিং, ওনার অ্যাট দি এজ অফ 60 ওনার প্রস্টেট ক্যান্সারের অপারেশন হয়েছিল, তারপরে অ্যাট দি এজ অফ 68 he remarried and had the 6th child. So life is possible after prostate cancer. সেটাই আমি বলতে চাইছি, prostate cancer is not the end of the world. Next. Recently, last week Saturday said. So, এটা নিয়ে আমরা কথা বলি, prostate diseases এবং prostate cancer। একটা কথা প্রথমেই বলি, prostate এবং prostrate কিন্তু সেম নয়। আমরা অনেক সময় লিখি prostrate, এটা কিন্তু কমপ্লিটলি আলাদা। prostrate মানে আমরা করি কাউকে সেলেক্ট করা, কাউকে প্রমাণ করা, prostrate। আর prostate একটা অন্য টার্ম, এটার মানেটা কি? এই সাইডে যদি দেখেন প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে কোথায়? ইউরিন ব্ল্যাডার এবং এটা ইউরিন প্যাসেজ, তার তলায় প্রস্টেট গ্ল্যান্ড। শুধু পুরুষদের থাকে, মেয়েদের থাকে না। মেয়েদের প্রস্টেট ইকুইভ্যালেন্ট অন্য একটা অর্গান। এই গ্ল্যান্ডটা বেসিক্যালি প্রস্টেট ইউরিন প্যাসেজের চারিদিকে একটা কলার, মানে একটা গার্ডের মতন থাকে। তো প্রস্টেট অ্যাকচুয়ালি গ্রিক ল্যাঙ্গুয়েজে বলে গার্ড অফ দ্য ব্ল্যাডার, ওখান থেকেই নামটা হয়েছে প্রস্টেট, বিকজ অফ ইটস পজিশন। তো ন্যাচুরালি এটা যদি ইউরিন প্যাসেজের চারিদিকে যদি একটা কলারের মতন যদি থাকে এবং ইউরিন করার সময় আমরা প্রস্টেটের মধ্যে যদি ইউরিন করি, তাহলে প্রস্টেটটা বড় হলে কি হবে? ধরুন কলারটা যদি চেপে দিই, আমার টাইটা যদি আমি চেপে দিই, তাহলে কি হবে? গলা আটকে যাবে। এখানে কি হবে? ইউরিন আটকে যাবে। যেটা আপনি ডানদিকের ছবিতে দেখতে পাচ্ছেন, যে প্রস্টেটটা যদি বড় হয়ে যায় তাহলে ন্যাচুরালি মাঝখানে রাস্তাটা একটু সরু হয়ে গেল, তাই তো? তো তাতে কি কি প্রবলেম হবে সেটা আপনারা অটোমেটিক্যালি এখন বুঝতে পারছেন। আমাকে আর ডাক্তারি আমাকে বলতেই হচ্ছে না। নেক্সট স্লাইড। কি কি হবে? এটা হচ্ছে নরমাল প্রস্টেট, মাঝখানে দেখতে পাচ্ছেন ইউরিন প্যাসেজটা সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এদিকে যদি এনলার্জ হয়ে যায় তাহলে ন্যাচুরালি রাস্তাটা চোক হয়ে যাবে। চোক হয়ে গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে, সেটা আপনারা ওয়ান বাই ওয়ান কমন সেন্সে আমরা বুঝতে পারবো যে কি কি হতে পারে। নেক্সট স্লাইড। frequent need to urinate, বারবার যাওয়ার একটা টেন্ডেন্সি হবে, তাই তো? going more often at night, একবারে ইউরিন ক্লিয়ার হবে না, তো বারবার যাওয়ার একটা ইচ্ছে হবে রাত্রিবেলা। 3 নম্বর, ট্রাবল স্টার্টিং টু ইউরিনেট, মানে ইউরিন স্টার্ট করতে গেলে একটু সময় লাগবে, যেহেতু একটা বাধা আছে বলে বাধাটাকে ওভারকাম করে ইউরিন করতে হবে, তো ন্যাচুরালি একটু সময় লাগবে। আরেকটা কি? উইক ইউরিন স্ট্রিম, তার মানে কি? পেশাবের ধারটা শুরু হয়ে যাওয়া, যেহেতু ডায়ামিটারটা কমে যাচ্ছে এবং যত ডায়ামিটার ক্রমশ কমতে থাকবে ন্যাচুরালি ইউরিনের স্ট্রিমটা আস্তে আস্তে করে কমতে থাকবে এবং আলটিমেটলি যদি পুরোটাই যদি বন্ধ হয়ে যায় তখন অবভিয়াসলি ইউরিন আটকে যাবে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েছিল এবং ক্যাথেটার পড়াতে হয়েছিল। not being able to fully empty the bladder, তার মানে কি একবারে ইউরিন ব্লাডার খালি হলো না, বারবার যাওয়ার একটা ইচ্ছে হলো। ওখান থেকেই আপনার আরম্ভ হলো নাম্বার 1, frequent need to urinate, মানে বারবার যেতে হবে। নেক্সট। এর থেকে কি কি হতে পারে? ধরুন ইউরিন ঠিক মতন হলো না, ইউরিন থেকে গেল, ইউরিন ব্লাডার, এটা হচ্ছে ইউরিন ব্লাডার এবং সেই রাস্তাটা হচ্ছে ইউরিন প্যাসেজ, যেটা দিয়ে আমরা ইউরিন করি। ইউরিন যদি ভিতরে থেকে যায় তাহলে কি হবে? 1 নম্বর, ভেতরে স্টোন হতে পারে। যে কোনো জায়গায় জল জমে গেলে কি হয়? ময়লা জমে, শ্যাওলা পড়ে। সেই জিনিস এখানেও হচ্ছে, সেই ময়লাটা হচ্ছে ব্লাডার স্টোন। ইনফেকশন হতে পারে, ইউরিন অবস্ট্রাকশন হতে পারে। সবকিছু আপনারা ওই ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলো পরপর হতে পারে। রক্ত বেরোতে পারে, যেটা ডক্টর বাসু বললেন যে রক্ত বেরোলে ওটাকে ইগনোর না করতে নেই, কেন? কিছু না কিছু একটা সমস্যা হয়েছে। মেয়েদের কিন্তু প্রত্যেক মাসে ব্লিডিং হয়, কিন্তু ছেলেদের কোনোদিন ব্লিডিং হওয়ার কথা নয়। যদি একবারও যদি ব্লিডিং হয় বুঝবেন ওটা অ্যাবনর্মাল এবং ওটা ইগনোর করবেন না। ওটা ভাববেন না যে আমার শরীর বসে গেছে, গরম পড়েছে অমুক তমুক। যদি ছেলেদের ইউরিনে ব্লাড বেরোয় তার মানে একটা সমস্যা রয়েছে। তো ন্যাচুরালি ফার্স্ট থিং ইউরিন টেস্ট করা, আল্ট্রাসোনোগ্রাম করা, ইগনোর করবেন না। এরকম বহু পুরুষ আছে যারা ভেবেছে যে হয়তো এমনি শরীর
শরীর গরম হয়ে গেছে, অমুক তমুক পেট খারাপ হয়ে গেছে, তার জন্য ইউরিনে ব্লাড বেরোলো এবং আলটিমেটলি 1 বছর পরে পাওয়া গেল ব্লাডারে ক্যান্সার। তো ইউরিন দিয়ে যদি ব্লাড বেরোয় ইগনোর করবেন না, ইউরিন দিয়ে ব্লাড কোনোদিন বেরোনোর কথা নয়। আর ব্লাডার স্টোন তো হতেই পারে, সেটা ছবি দেখলেই আপনারা বুঝতে পারছেন যে প্রস্টেট এনলার্জমেন্ট হলে কি কি সমস্যা হতে পারে। তো কিভাবে আমরা ডায়াগনোসিস করি এটা নিয়ে তো কথা হয়েছে। এক্সামিনেশন মানে ডাক্তার আপনার পেটে হাত দিয়ে দেখবে, খুব দরকার। রিমোট কন্ট্রোলে চিকিৎসা হয় না, আপনাকে ফিজিক্যালি পেশেন্টকে ডাক্তারের কাছে আসতে হবে, ডাক্তার আপনাকে হাত দিয়ে দেখবে কি হয়েছে না হয়েছে। এখনো কিন্তু আমরা চিকিৎসার মধ্যে কিন্তু পুরোনো দিনের প্রিন্সিপাল কিন্তু এখনো রয়েছে। ফার্স্ট স্টেপ হচ্ছে কমিউনিকেশন এন্ড টাচ, টাচ ছাড়া কিন্তু চিকিৎসা হয় না। You have to build a relation between doctor and patient, নাহলে কিন্তু চিকিৎসা হবে না। হোটেলের খাবার এলো বাড়িতে আর বাড়িতে মা রান্না করে দিল, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। So there has to be a communication, a touch. Secondly, ultrasonogram করে আমরা দেখলাম কি কি হলো, প্রস্টেট বড় হলো কিনা, ইউরিন জমে আছে কিনা, ইউরিন ব্লাডার পুরো খালি হচ্ছে কিনা, কি প্রবলেম কি সমস্যা হচ্ছে। স্যার লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ লোয়ার অ্যাবডোমেন করতে হবে। হ্যাঁ, কেইউবি মানে লোয়ার অ্যাবডোমেন আপার অ্যাবডোমেন পুরোটাই, কিডনি থেকে পুরো ইউরিনারি ট্র্যাক্ট, কিডনি এবং ইউরিনারি ব্লাডার আল্ট্রাসাউন্ডে দেখা হয়। পিএসএ নিয়ে কথা হয়েছে, এটা বেসিক্যালি পিএসএ টেস্ট করা হয় যে প্রস্টেটের মধ্যে কোনো ক্যান্সারের জার্ম সেল থাকতে পারে আছে কিনা সেটা জানার জন্য, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর লাস্টে হচ্ছে যদি প্রয়োজন হয় সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি মানে কি বেসিক্যালি এন্ডোস্কোপি, ইউরিন প্যাসেজের ভিতরে ক্যামেরা দিয়ে ভিতরটা দেখা। কি দেখা হয় সেটা আপনাকে ছোট একটা স্যাম্পল দেখাচ্ছি। চলো ভিডিওটা চলো। এই দেখুন, এই যে একটা এন্ডোস্কোপি, এটা যে স্যাম্পল এইটা হচ্ছে প্রস্টেট, যেমন দেখুন কতটা বড় হয়ে গেছে এবং ইউরিন প্যাসেজটাকে ব্লক করছে। এবং আমরা প্রস্টেটের ভিতরে দেখুন অনেকগুলো শিরা ফুলে রয়েছে, এই জন্যই ব্লিডিংটা মাঝে মাঝে হয় ইউরিন দিয়ে। এই হচ্ছে প্রস্টেটের আকার, যত বড় একটা বলের মতন বড় হয়ে যায়। এবং আমরা ভিতরে ব্ল্যাডারের ভিতরটা দেখছি, দেখতে একটু চাঁদের মতন ভেতরটা, দেখুন ব্ল্যাডারটা ভিতরে। এই হচ্ছে ইউরিন ব্ল্যাডার। আমরা ভেতরে কি দেখি, প্রস্টেটটা বড় হয়েছে কিনা, ইউরিন ব্ল্যাডারের ভিতরে কোনো স্টোন রয়েছে কিনা, কোনো টিউমার আছে কিনা, সেগুলো আমরা এন্ডোস্কোপি করে ভেতরটা দেখি। এটা এন্ডোস্কোপ থাকার জন্য খুব সুবিধা হয়ে গেল। আগেকার দিনে পেট কেটে ভেতরে দেখতে হতো, এখন কিন্তু এগুলো করতে হয় না। ন্যাচারালি ক্যামেরা দিয়ে দেখে আপনি সেদিনই বাড়ি চলে যেতে পারবেন। নেক্সট স্লাইড। তো এই ধরুন প্রস্টেটটা যদি এনলার্জ হলো, হ্যাঁ তুমি স্যারকে ওই চেঞ্জারটা দিয়ে দাও। আমাকে জাস্ট 5 মিনিট সময় দিন। তো প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে আমরা কি করি, আমরা কি অপারেশন করি না। এখন খুব ভালো ভালো ওষুধ এসেছে, সেই ওষুধ দিয়ে আমরা এই ইউরিন প্যাসেজ যেটা চোক হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ডায়ামিটারটা সরু হয়ে যাচ্ছে, আমরা ওষুধ দিয়ে ওটাকে আবার রিল্যাক্স করিয়ে খুলে দিতে পারি। এবং আরো কিছু ওষুধ আছে সেটা দিয়ে আমরা প্রস্টেটটাকে ছোট করে দিতে পারি। এই দুটো ওষুধের কম্বিনেশনে ধরুন 80% ক্ষেত্রে অপারেশনের কোনো প্রয়োজন হয় না, 80% ক্ষেত্রে। বাকি 20% যাদের এই ধরনের বিভিন্ন অসুবিধা হয়, ধরুন পেচ্ছাপ আটকে গেল, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের হলো, কিংবা পেচ্ছাপ দিয়ে রক্ত বেরোলো, কিংবা স্টোন তৈরি হয়ে গেল, ইনফেকশন হলো, তাদের অপারেশন লাগে। কি অপারেশন? সেটা হচ্ছে মাইক্রো সার্জারি, মানে পেচ্ছাপের রাস্তা দিয়ে করা হবে। সেটা নিয়ে আমি এখন কথা বলবো। এখন আর ওপেন সার্জারি আর আমরা করি না, প্রয়োজন হয় না। আর একটা কথা, প্রস্টেট এনলার্জমেন্ট বয়সের সঙ্গে সবারই হবে। 50 বছর বয়সের পরে সবারই হবে, আমারও হয়েছে, আপনারও হবে, সবার হবে, কারোর কম কারোর বেশি। যেমন চোখে ক্যাটারাক্ট হয়, ছানি সবারই পড়বে, তার মধ্যে কারোর অপারেশন লাগে, কারোর নতুন লেন্স বসাতে হয়, কারোর লাগে না। সেম জিনিস এখানেও, প্রস্টেট এনলার্জমেন্ট মানেই যে আপনার অপারেশন দরকার সেটা নয়। প্রস্টেট এনলার্জমেন্ট বিভিন্ন সাইজ অনুযায়ী, বিভিন্ন প্রবলেম অনুযায়ী আমরা ডিসাইড করি যে আপনার ওষুধ লাগবে না অপারেশন লাগবে না কিছুই করতে হবে না।
বোঝা গেল? তো এছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে স্পেসিফিক, দ্যাট ইজ প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট এনলার্জমেন্ট মানেই যে ক্যান্সার সেটা নয়, কিন্তু প্রস্টেট ক্যান্সার একটা অন্য রোগ। সেটা কিভাবে আমরা বুঝতে পারি? বললাম পিএসএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ বলে একটা টেস্ট হয়। সেই টেস্ট করলে আমাদের একটা সন্দেহ হয় যে এটা প্রস্টেট ক্যান্সার হতে পারে কিনা। যদি আমাদের সন্দেহ হয় তাহলে আমরা আরো কিছু টেস্ট করি, যেমন এমআরআই, যেমন সিটি স্ক্যান কিংবা বায়োপসি। তারপরে প্রমাণ হবে। প্রথম হচ্ছে সন্দেহ, তারপরে হচ্ছে প্রমাণ। আপনারা ভাববেন না যে পিএসএ যদি ধরুন নরমাল থেকে কারো বেশি আছে, বেশি মানেই ক্যান্সার, সেটা নয়। কিন্তু পিএসএ বেশি থাকবে শুধুমাত্র সন্দেহ, তারপরে প্রমাণ হবে, সেকেন্ড এবং থার্ড টেস্ট করে প্রমাণ হবে, তারপরে তার চিকিৎসা হবে। নেক্সট, তো প্রস্টেট এনলার্জমেন্ট, ধরুন এমনি বয়সের সঙ্গে যাদের এনলার্জমেন্ট হলো এবং অপারেশন দরকার হলো, ওষুধে কাজ হলো না, কিংবা বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে যে অপারেশন দরকার, তখন কি অপারেশন? আগে কি ছিল? পেট কেটে অপারেশন, ভয়ঙ্কর অপারেশন, রক্ত লাগতো, আমরা সারা রাত ওয়ার্ডে বসে থাকতাম পেশেন্টের পাশে, রক্ত দিচ্ছি। এখন কিন্তু সেগুলো নয়, সেই গল্প সব ওভার। 1987 বললাম, যবে থেকে ওনারা এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছেন, তবে থেকে কিন্তু ওপেন সার্জারির যুগ আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেছে। এখন সবই হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি। এন্ডোস্কোপি মানে কি? প্রস্রাবের রাস্তা দিয়ে পুরো অপারেশনটা করা হচ্ছে, অজ্ঞান করতে হচ্ছে না, কোমরে ইনজেকশন দিয়ে তলপেটটা অসার করে অপারেশনটা করা হচ্ছে। এই এন্ডোস্কোপি করে আমরা কি কি ধরনের অপারেশন করতে পারি সেটা আমি আপনাকে বলছি। টিইউআরপি, নিশ্চয়ই আপনারা সবাই কথাটা শুনেছেন, কিংবা বাড়িতে কারো না কারো হয়তো বন্ধু কারো হয়েছে, রিলেটিভ। টিইউআরপি এটা হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি। আর একটা হচ্ছে লেজার সার্জারি, সেটা হচ্ছে আধুনিক। এই লেজার দিয়ে প্রস্টেটটাকে রিমুভ করা। আধুনিক মানে ভাববেন না যে এটা গত বছর এসেছে, আধুনিক মানে এটা লাস্ট 20 বছর ধরে হয়েছে। সো ইট ইজ ট্রাইড এন্ড টেস্টেড। আমরা এই লেজার সার্জারি করছি from 2010, তার মানে 15 বছর ধরে আমরা এই সেম অপারেশন করে এসেছি। সেইগুলো কোনোটাই কিন্তু আধুনিক বলা যাবে না, এগুলো হচ্ছে মডার্ন ট্রিটমেন্ট, যেভাবে চিকিৎসা করা উচিত। আর দুটো আছে, রেজিউম থেরাপি এবং ইউরোলিফট। এটা নিয়ে আমি কথা বলছি। নেক্সট স্লাইড। টিইউআরপি এবং লেজার সার্জারি, এটা কি তফাৎ? নিশ্চয়ই অনেকে আপনারা জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন যে দুটোই যদি পেছনের রাস্তা দিয়ে করা হচ্ছে তাহলে দুটোর মধ্যে তফাৎটা কি হলো? টিইউআরপি হচ্ছে যেখানে ইউরিন প্যাসেজ দিয়ে প্রস্টেটটাকে ছোট ছোট পিস করে রিমুভ করা হচ্ছে, এবং লেজার হচ্ছে যেখানে পুরো প্রস্টেটটাই একবারে বের করে দেওয়া হচ্ছে। ভিডিওটা চালান। আমার কথা শুনতে পাচ্ছেন তো? ভিডিওটা চালান। আসছে না? তো ওখানে চলছে না। ওই অন্য স্ক্রিনে চলছে, দেখো এটা। এইখানটা ছিল, এই টাউট বাসে এটা, ওটার উপরে এখানে যাচ্ছে না। এক মিনিট, এটা ওটা অন্য কিছু তুমি খুলেছো, এটা নয়, ওইটা খুলো। ফার্স্ট ফ্রাইডে বলে একটা আছে। হ্যাঁ, এই যে দেখুন, এটাতে দেখুন ছোট ছোট পিস করে রিমুভ করা হচ্ছে। এটা হচ্ছে টিইউআরপি। এই যে প্রস্টেটটা বড় হয়েছে, আর লেজার দিয়ে কি করা হচ্ছে দেখুন, পুরো প্রস্টেটটা একবারে রিমুভ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ, কিন্তু দুটোই কিন্তু ইউরিন প্যাসেজ দিয়ে করা হচ্ছে। বুঝতে পারলেন? নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড।
নেক্সট স্লাইড। এই দেখুন এনার বয়স 91, অপারেশনের পরে 3 দিনের মাথায় বাড়ি যাচ্ছে 100 গ্রাম ফসফেট। সো দিস ইজ পসিবল, ভয় পাবেন না। মডার্ন অ্যানেস্থেসিয়া এবং মডার্ন সার্জারি জন্য তিনি ছিলেন ক্যাথেটার নিয়ে 6 মাস ভয় পাচ্ছিলেন, আলটিমেটলি অপারেশন করে 3 দিনের মাথায় বাড়ি গেছেন। নেক্সট স্লাইড। রেজিউম থেরাপি এটা কি? যদি ধরুন কারণ আমরা দেখতে পেলাম যে অপারেশন করা যাবে না, অ্যানেস্থেসিয়ার খুব রিস্ক, হার্টের প্রবলেম, অমুক তমুক বিভিন্ন ধরনের অসুবিধা আছে, তাদের এটা কি করি? এটা হচ্ছে রেজিউম। রেজিউম মানে প্রস্টেটের ভিতরে আমরা এক ধরনের ওয়াটার ভেপার দিই। ওয়াটার ভেপার একটা স্টিম, একটা এনার্জি দিয়ে আমরা প্রস্টেটটাকে ভেতর ভেতর গলিয়ে দিই। ভেতর ভেতর গলিয়ে দিলে কি হবে? প্রস্টেটটা আস্তে আস্তে করে শ্রিঙ্ক হয়ে যাবে। এইটাতে অ্যানেস্থেসিয়া দিতে লাগে না। তো যদি কারোর যদি আমরা দেখি খুব রিস্ক, অপারেশন একদমই করা যাবে না, অজ্ঞান করা যাবে না, এবং অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না, তাদের আমরা রেজিউম থেরাপি করি। এই করে আমরা প্রস্টেটটাকে গলিয়ে দিই। সো তার মানে কি সব প্রবলেমের চিকিৎসা রয়েছে। ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা ডিসাইড করব যে লেজার লাগবে না, ইমুক লাগবে না, এটা লাগবে না, রেজিউম লাগবে, যাতে মানুষ নরমাল ভাবে ইউরিন করতে পারে, যাতে ক্যাথেটার নিয়ে সারা জীবন যাতে থাকতে না হয়। নেক্সট স্লাইড। ইউরোলিফট মানে কি? এটাও এক ধরনের চিকিৎসা যেখানে আমরা কি করি? প্রস্টেট যেটা বেড়ে গেছে সেটাকে আমরা এক ধরনের ক্লিপ মেরে আমরা প্রস্টেটের রাস্তা থেকে আবার খুলে দিই। যেমন ধরুন আপনার হাতে অনেকগুলো পাতা রয়েছে, সবকটা পাতা হাতে থাকলে এত বড় মনে হবে, আমি যদি একটা স্টেপল করি তাহলে কি হবে? পাতা একসঙ্গে চলে আসবে, তাই না? তো জিনিসটা ছোট হয়ে গেল। এই সেম জিনিস হচ্ছে ইউরোলিফট। এটাতেও কিন্তু কোনো অ্যানেস্থেসিয়া দিতে হয় না। এইগুলো হচ্ছে ইজিয়ার সলিউশনস। নেক্সট লাস্টে আমি সংক্ষেপে বলি, এই ভিডিওটা চালিয়ে দাও। রোবোটিক সার্জারি আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। রোবোটিক সার্জারি রোবোটিকটা কি? দেখুন এই হচ্ছে রোবোটিক সার্জারি। রোবট দিয়ে আমরা অপারেশন করছি। এটা কিন্তু রোবট অটোমেটিক অপারেশন করছে না, কিন্তু আমরা রোবটটাকে চালাচ্ছি আমাদের গাইডেন্সে। খুব সূক্ষ্মভাবে করা হচ্ছে, কোনো ব্লিডিং নেই, এবং প্রত্যেকটি মুভমেন্ট খুব ফাইন ভাবে হচ্ছে। অ্যাকিউরেসি, এক একটা জিনিস আমরা 40 টাইমস ম্যাগনিফাইড হয়ে দেখছি। তাই মনে করুন আমি একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমি যদি কোনো কাজ করি, নিশ্চয়ই জিনিসটা আরো অ্যাকিউরেট হয়ে যাবে। দেখুন কিভাবে কাঁচি দিয়ে কাটা হচ্ছে, কিভাবে সেলাই করা হচ্ছে। দিস ইজ রোবোটিক সার্জারি। এটাই আমরা প্রস্টেট ক্যান্সারে এই চিকিৎসা করি, কেন এটাতে ব্লিডিং হয় না, রিকভারি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, পেট কেটে অপারেশন করতে হয় না, ছোট ছোট হোল করে করতে হয়, পেশেন্ট 2-3 দিনে বাড়ি চলে যায়, উইদিন 1 month ব্যাক টু ওয়ার্ক। এটা হচ্ছে মডার্ন ট্রিটমেন্ট অফ প্রস্টেট ক্যান্সার। রোবোটিক সার্জারি দিয়ে আমরা এটা করি। জাস্ট এটা আপনাকে দেখালাম যে রোবট জিনিসটা কি। এই হচ্ছে রোবট। এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা অপারেশনটা করি। কিন্তু কোনোভাবেই ভাববেন না যে রোবট অটোমেটিকলি অপারেশন করে ফেলছে, সেটা কোনোদিন হতে পারে না। থ্যাংক ইউ। আমি একটা হালকাভাবে একটা কথা বলি এই প্রেজেন্টেশনটার পরিপ্রেক্ষিতে। একটা হচ্ছে ডক্টর গোপাল কৃষ্ণনের একজন পেশেন্ট ছিলেন 94 বছর। তার যে ব্লাড পাতলা করার ওষুধ, সেটা একদিনের জন্য বন্ধ করা যাবে না, এটাই কথা ছিল। অথচ ভদ্রলোক 94 একটা ক্যাথেটার করেছে, তারপর আপনার কিছু করার নেই, কারণ যদি বন্ধ করে দেয় ওই ওষুধ যেগুলো অ্যাসপিরিন ধরনের হার্ট অ্যাটাকে, তাকে কোনো অ্যানেস্থেসিয়া না দিয়ে উনি ফোর্টিসে সেটাকে করেছেন এবং পেশেন্ট বিভিন্ন করে বাড়ি চলে গেছে। লাস্টে আমার কাছে ছোট্ট বড়, সেটা আমি একজনের 94 বয়সে অপারেশন করেছিলাম। তিনি বাড়ি যাওয়ার আগে আমাকে নমস্কার করে বললেন, তাহলে কি আমার দাদাকে এবার নিয়ে আসবো? আর আমি ছেড়ে দিলাম আমাদের বাড়ি। ডক্টর শিবাজি বসু ও ডক্টর গোপালকৃষ্ণন, তাদের অনেক ধন্যবাদ। আমরা এবার তাদের হাতে দুটো ছোট্ট স্মারক তুলে দেবো। আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমার একটা প্রশ্ন জানা বসে বলতে পারি। নর্মালি
নর্মাল যদি 3 লিটার জল খেয়ে আচ্ছা রাত্রে কতবার হলে আপনার ছাপ নেবেন না, একবার বা ওটা যাবে না, সেগুলো মাত্র 11টার সময়। মানে অনেকদিন আগে হয়তো দেখছি না, জানি না কে বলছে, আমার কথা শুনছেন কি? আমরা শুনছি আপনার কথা। কতবার হলে মানে ইউরিনেশন হবে, যে আছে কলারে বলেছে বয়স হতে পারে 2-3 মাস বা জানি না এটা। দেখুন, আপনার ঘুমের ব্যাঘাত না করলেই হলো। এবারে তো হয়তো স্যার ঘুরতে অনেকে আছেন তারা 3 বার ওঠেন, ইউরিন কোড পেশাব করেই আবার ঘুমিয়ে পড়ে। অনেকেই আছে, আমরা অনেকে একবার উঠলেও আর ঘুম আসতে চায় না। এটা আপনার সেরকম কোনো অঙ্ক নেই। তাহলে জল খাওয়াটা একটু কমিয়ে দিতে হবে সন্ধ্যাবেলা, হ্যাঁ, 7:30-8টা পরে জল খাওয়া। মানে 2-3 বার এমনি হয়ে যায়। হ্যাঁ। আমরা ডক্টর শিবাজী বসু এবং ডক্টর গোপাল কৃষ্ণকে কৃতজ্ঞ, তারা খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন। আমরা সবাই একটু হাততালি দিয়ে আমাদের ধন্যবাদ জানাই।